खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গেছে গেছে। বাদ দেন, যে হোকটা খাইলেন উদয় উদয় মিয়া। ছোট্ট এই ভিডিওটা থেকে কি বুঝলেন? রাগ কখনো কোনো কিছুর সমাধান হইতে পারে না। রাগ করে হেলমেটটা একটা আছাড় দিলাম, মাউন্টটা ভেঙে গেছিল, মাউন্টটা কেনা লাগছে, আর এই ভাইজরটা পুরো ফেটে গেছিল, তো নতুন একটা ভাইজর কেনা লাগছে। যেহেতু আমার হেলমেটটার দাম 24,000 টাকা, ভাইজরের দাম একটু বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। 5,000 টাকা লাগছে ভাইজরটা কিনতে। তো সামান্য একটু রাগের কারণে আমার 5,000 টাকার এখানে 200 টাকা, 5,200 টাকা লস। রাগ কখনো কোনো কিছু সমাধান না। যে যত বেশি রাগ কন্ট্রোল করতে পারে তার জীবন উন্নতি তত বেশি। যাই হোক, একটা ক্ষতি অলরেডি হয়ে গেছে। ভিডিওটা এটা নিয়ে না, ভিডিওটা হচ্ছে আজকে টাইটেল দেখে বুঝছেনি আমার নতুন বাইক। তো চলেন আপনাদেরকে আর দেরি করাবো না, যেহেতু এর আগের ভিডিওতে আমি আপনাদের এই বাইক কেনা নিয়ে অনেক নাটক করছি, আপনাদের অনেক ঘুরাইছি, এবং সকলে দীর্ঘ একটা অপেক্ষায় আছেন যে বাইকটা আসলে কি বাইক হতে যাচ্ছে। তো সময় নষ্ট না করে চলেন বাইক কিনতে যাই, বাইকটা দেখাই, তারপরে আবার কথা হচ্ছে। কত নতুন গাড়ি, এর ভিতরে কি একটা আমার? যাই হোক, আসছিলাম সাওয়ারিতে, এখন বাজে বিকেল 3টা, আর আমি নতুন বাইক নিতেছি সাওয়ারি থেকে, এবং সেটা সন্ধ্যায় ডেলিভারি নিব ভাই ব্রাদারদের সাথে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার প্রতিবেশী ভাই ব্রাদার যারা আছে ব্লগিংয়ের ভিতরে, যেমন সানি ভাই আছে, মিজু ভাই আছে, সানা আপু আছে, এরা হচ্ছে কেউই ঢাকার ভিতরে নাই, সবাই ট্যুরে আছে, যার কারণে এরা থাকতেছে না। ওই লাম থাকবে, ফয়সাল ভাই থাকবে, টুকিটাকি কয়েকজন আশেপাশে যারা আছে তারা থাকবে, আর বাকি যারা আছে সবাই তো দূরে থাকে। সাকিব ভাই আছে ইন্ডিয়াতে, রানা ভাই থাকে উত্তরাতে, তারপরে এক একজন এক এক জায়গায় আর কি, ওয়াসেক ভাই চট্টগ্রামে। তো যার কারণে কাউকেই আর ওইভাবে বলি নাই, আর আশেপাশে যারা ছিল তাদের বলছি, কিন্তু তারা তো ওই যে বললাম ঢাকার বাইরে। তো যাই হোক, আমি যেটা করলাম, সাওয়ারিতে আসলাম, কাগজপত্র টাকা পয়সা যা কিছু ছিল সব লেনদেন কমপ্লিট করে রাখলাম। ভাই সন্ধ্যা 6টায় কিন্তু বাইকটা একটু ক্লিন করে রাখেন। আচ্ছা ঠিক আছে। তো সন্ধ্যা 6টার সময় তাদের নিয়ে রিসিভ করব, জাস্ট আর কোনো কাজ থাকবে না, যার কারণে এখন কাগজপত্রের যত কাজ আছে সব কমপ্লিট করে রাখছি একা একা এসে, যাতে করে সন্ধ্যায় আসবো, বাইকটা নিব, চলে যাব, কোনো ঝামেলা নাই। নাহলে সবাইকে বসাই রেখে বাইক নেওয়া এটা একটা বিরক্তিকর ব্যাপার। এর জন্য সাওয়ারিতে চলে আসছি, সন্ধ্যাবেলা রিসিভ করার কথা বলছিলাম, আর আগে তো বিকালে কাজকর্ম সেরে রাখছি। তো আমরা আর সবাই এখানে চলে আসছে, এই যে রিফা, তারপর হচ্ছে লাম, চারিয়ার ভাই আসছে, আর ফয়সাল ভাই, তারপর হচ্ছে আমাদের তুষার ভাই, আমি নাই, হচ্ছে মাসুদ ভাই। ওকে, এখন আমার হচ্ছে এই বাইক, এই হচ্ছে বাইক। তো যাই হোক, আপনাদের সামনে আর দেরি করবো না, এখনই বাইকটা উন্মোচন করে ফেলবো যে কি বাইক নিছি। এই এখন তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি তুলে দিই, না তোলার দরকার নাই। ঠিক, 1 2 3। আমি জিতছি আজকে, আমার এই ছিল কাঙ্ক্ষিত বাইক। এখান থেকে এখন বাইকটা নিয়ে বের হয়, তারপরে বাইকটা হচ্ছে মোটো ব্লগে। ফাইনালি ড্রিম বাইক, খুব ইচ্ছা ছিল একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক নিব। তো এই ইচ্ছা আমার এতদিনের না, অনেক আগে থেকে, আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেনও। আর আমার এই কথা শুনতে শুনতে আপনারা এতটাই অভ্যস্ত, আমি যতই বলি যে অন্য বাইক নিব, আপনারা অনেকেই ধরে ফেলছেন, এবং কমেন্টে ওই কথাই বলছেন যে আসতেছে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, অনেকে কেপিটি অথবা সিবিএক্স। আমি ভাবতেই পারি না যে আপনারা ধরে ফেলবেন, বাট আমি নিজেরা যতটা চালাক মনে করছি অতটা চালাক না আমি। ম্যাক্সিমাম লোকজনই ধরে ফেলছে যে আমার এটা হতে যাচ্ছে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। এখন কোন মডেলটা হবে সেটা নিয়ে সবাই একটু টেনশনে ছিল। ফাইনালি স্বপ্নের বাইক এখন ট্যুর হবে বাংলাদেশের অনেক প্রান্তে, যেখানে অনেক মানুষ এখনও ট্যুর করে নাই, আর আমার সেই জায়গাগুলো দেখতে হবে। এই হচ্ছে অবস্থা। আর এখন একটু বাইকটা আপনাদেরকে দেখাই, যদিও বাইকটা পরিষ্কার না, ময়লা। নতুন বাইক তো, ওয়্যার হাউসে পড়েছিল, মাত্র 3 কিলোমিটার চলছে এখন পর্যন্ত। কালকে জাস্ট চালাইয়া আসছি 3.9 কিলোমিটার, সাওয়ারি থেকে চালাইয়া আমার বাসা পর্যন্ত আসা। এই
এই হচ্ছে বাইক। নাম্বার করার জন্য অলরেডি টাকা পয়সা জমা দিয়েছি, ব্যাংক স্লিপ হয়ে গেছে, নাম্বারও খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যাব। এ কি রাবারটা খোলা হয় নাই কেন? এই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ হোন্ডা সিবি 150X। ভালো কথা, এটার কিন্তু আর্মি কালার আছে, কিন্তু আর্মি কালারটা প্রথমে আমি নিতে চাইছিলাম, পরে হচ্ছে আর্মি কালারটা তার স্টকে ছিল না, পরে ব্ল্যাকটা ছিল, পরে সবাই সাজেশন দিতেছে ব্ল্যাকটাই সুন্দর লাগতেছে, যার কারণে ব্ল্যাকটাই নিয়েছি। আর রেডটা আমার আবার পছন্দ না, রেডটা একদম অতি উজ্জ্বল, তো ওইটা আমার পছন্দ না, যার কারণে রেডটা থেকে বিরত থাকলাম, আর ব্ল্যাকটাই এখন ব্যবহার করব। সিলভার ডিজাইনের ভিতরে ব্ল্যাক, আর এটা কি কালারের স্ট্রাইপ? অরেঞ্জ কালারের স্ট্রাইপ। এই হচ্ছে এটার মডেল। যাই হোক, এটা নিয়েও তো অনেক ইনফরমেশন থাকবেই, অনেক ঘোরাঘুরি থাকবেই, ব্যাপার না, কয়েকটা ছবি তুলি সুন্দর জায়গায়, তারপরে আবার রওনা করতেছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই কয়দিন পরে তো আরসিসি পারমিশন পেয়েই যাবে, অলরেডি ঘোষণা হয়ে গেছে, তো এখন 4,50,000 টাকা দিয়ে 150 সিসির এই ব্যাগটা কেনা কি আপনার ঠিক হইলো? তো আমি কিন্তু আমার এই CBX কিনবেন কিনা এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তো ওই ভিডিওতে তো আমি বলেই দিছি যে আরসিসি পারমিশন যদি পায়ও এটার চাহিদা আমার কাছে থেকেই যাবে। আমি এর যুক্তিগুলো আপনাদের দেখাইছিলাম। টোটাল এটার প্রাইস পড়ছে 4,50,000 টাকা, আর রেজিস্ট্রেশনে দিতে হয়েছে যে টাকা এইটা বাদে, মানে শুধু বাইকটার প্রাইস হচ্ছে 4,50,000 টাকা পড়ছে। তো আমার এই 4,50,000 টাকা পড়লেও আমি তো আর বাইক 2 দিন পরে বিক্রি করে দিতেছি না, এরকম চিন্তাভাবনা আমার নাই। আমি এটা দীর্ঘদিন ব্যবহার করব দেখেই নিছি। একান্ত বিপদে না পড়লে এই বাইক আমি বিক্রি করব না, কারণ এখানে অনেক বড় একটা টাকা ইনভেস্ট করে ফেলছি। কালকে আমাকে একজন বলতেছে যে আমার কোনোদিনও আমি এত দামি বাইক কিনবো না, আমি জমি কিনতেছি, আরও জমি বাড়াবো। যার যেটা ভালো লাগা, ওনার চিন্তাভাবনা হচ্ছে উনি জমি কিনবে, আর আমার চিন্তাভাবনা হচ্ছে আমার হাতে 5 লাখ টাকা আসলে আমি কীভাবে আর একটা বাইক কিনবো এবং কোন বাইকটা কিনবো। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে পার্থক্য বাইক লাভার আর নর্মাল মানুষের ভিতরে। মানে শিরায় শিরায় বাইকের চিন্তাভাবনা। এই টাকা দিয়ে ভালো জমি পাওয়া যাইতো, কিন্তু জমি দিয়ে ভাই আমি কি করব? আমার দরকার সুখ, শান্তি, আনন্দ, আর সেটা আমাকে দিতে পারবে একমাত্র এই বাইকটা, আমার স্বপ্ন এটা। অতএব এটা নিয়ে আমি খুশি। এখন সুন্দরভাবে বাইকটার ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হবে। তো হোন্ডা রিকমেন্ড করে 500 কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা। যেহেতু এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এটাতে 500 মানলেই হবে। ছোটো বাইকগুলো তার একটু বেশি মানতে পারলে ভালো ওই ইঞ্জিনগুলোতে। তারপরও দেখি কতটুকু মানা যায়, 500 তো মানবই। তবে শহরের ভিতরে 500 কিলোমিটার চালানো আমার পক্ষে অনেক কঠিন ব্যাপার, কারণ আমি শহরের ভিতরে তো কোথাও মুভমেন্ট করি না। তো সেক্ষেত্রে আমার কাছে 500 কিলোমিটার বানাইতে দেখা যায় 1 মাস লেগে যাবে। এখন এর জন্য ছোটোখাটো একটা ট্যুর দিতে হবে, যদিও ট্যুর দিয়ে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা ঠিক না, কারণ ট্যুর দিলে তো গাড়িটা আপনার রেস্ট খুব কম পায়। তো তারপর আমি চেষ্টা করব মানে গাড়িটা যেন রেস্ট পায় সেইভাবে ট্যুর দেওয়ার, রেস্ট পেয়ে ওইভাবে ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করার। আশা করি আমি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে পারবো। এখানে 5,000 5,500-এর মতো RPM প্রথমে আমি মেনটেন করব, অথবা স্পিড মেনটেন করব, যেখানে একটা মেনটেন করলে RPM মেনটেন হয়ে যাবে। হাই RPM না দিলেই হইলো আর কি। আর অন্য যে ব্রেকিংগুলো আছে, যেমন বডির ব্রেকিং, সাসপেনশনের ব্রেকিং, চাকার ব্রেকিং, এইগুলা ব্রেকিং পিরিয়ডটা অলরেডি মেনটেন হয়ে যাচ্ছে। এই যে শহরের ভিতরে টুকিটাকি করে চালাচ্ছি, তাতে করে এগুলার তো খুব বেশি একটা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা লাগে না। ব্রেক ইন পিরিয়ড মেইনত ইঞ্জিনের জন্য একটু দীর্ঘ ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হয়, বাকিগুলোর জন্য খুব শর্ট ব্রেক ইন পিরিয়ড মেনটেন করলেই হয়। এই হচ্ছে অবস্থা। এই বাইকটাতে একটা জিনিসই শুধু মিস করি, বা একটা জিনিসই সব থেকে খারাপ দিক এটার, কেনার আগে থেকে এইটা আমার খুব বিরক্তিকর একটা অবস্থা। সেটা হচ্ছে যে এই বাইকটার ABS-টা মিস করবো। ABS-টা খুব দরকার ছিল। বর্তমান যুগে এসে 4,50,000 টাকা দিয়ে একটা বাইক কিনবো যেটাতে ABS নাই, এটা আমি কখনোই মানতাম না বা মানতেও পারি না। কিন্তু কিছু করার নাই, যেহেতু হাতে আমার কোনো অপশন নাই, তো তার কারণে হচ্ছে এটা আমাকে ছাড় দিতেই হচ্ছে। যদিও আমি আপনাদের সাজেশন করব, আপনারা যদি এই বাজেটের ভিতরে মানে অ্যাডভেঞ্চার ট্যুরিং না নেন, তাহলে হচ্ছে অন্য কোনো বাইক নিলে অবশ্যই ABS-টা দেখে নেবেন। সেটা যে বাইক হোক, ওটার অপশন ABS যদি থাকে তাহলে অবশ্যই ABS-টা বেছে নেবেন, যদি আপনার পছন্দের লিস্টে ওই মডেল থাকে। কিন্তু এটা যেহেতু অপশন নাই, আর এটার ABS আসবে আশ্বাস দেওয়া হয়েছে অলরেডি ওয়েবসাইটগুলোতে, বাট কবে আসবে সেটার কোনো নিশ্চয়তা এখনও দেওয়া হয় নাই। দেখছেন ব্যালেন্স, দেখছেন কত স্লো গতিতে। ভালো কথা, মিটারে তো স্পিড উঠতেছে না, আমি এতক্ষণ তো খেয়ালই করি নাই। 3 কিলোমিটার চালাইলাম, তাহলে কেমনে? আগে 3 কিলোমিটার চলা ছিল। ও, নতুন বাইকে তো স্পিডোমিটার মনে হয় খোলা থাকে, সেটা তো খেয়াল করি নাই। এই যে পাওয়া গেছে এটার স্পিডোমিটার, এই যে এইখানে দেখবেন একটা লাইন আছে, জ্যাক থাকে। এই যে নতুন বাইকের এটা খোলা থাকে, আমরা যখন কোয়ালিটিতে ছিলাম হোন্ডাতে তখন এই কাজটা করতাম। এটা হচ্ছে লাইন খোলা থাকে কেন? অনেক সময় ব্যাটারি যদি দেওয়া থাকে আর চাবি যদি অন থাকে, তো সেই অবস্থায় যদি আপনি গাড়ি না চালাইয়ে গাড়ি ধাক্কানো, তো সেক্ষেত্রেও আপনার কিলোমিটার উঠবে।
তো তখন সেটা একটা সমস্যা। এটার হ্যান্ডেল বাঁকা না, এটার ঘটনাটা আপনার বলি, যে দেখছেন ভিতরে দুটো রাবার আছে না, আপনি যদি একটু জোরে কোনো দিক চাপ দেন তাহলে হ্যান্ডেলটা হালকা ওইদিকে ব্যাকা হয়ে যাবে, এর জন্য আপনাকে সোজা করে নিতে হয়। এটা হচ্ছে মানে ওই যে সাসপেন্ড হ্যান্ডেলটা যেন ঘাড়ে এখানে ব্যথা না লাগে, ওই যে বলেন না যে আরাম কেন, এই হচ্ছে আসল কাহিনী। বেশ কয়েকটা আরামের ব্যাপার আছে এখানে। এই যে এখন সোজা হয়ে গেছে হ্যান্ডেল, প্রথম ব্যাকা মনে হয়েছে, চাপ দিছি, হ্যাঁ হ্যাঁ উঠবে, এই যে উঠতেছে, এই যে উঠবে 100%। থেকে ঘুরে আসি, এই যে এখন স্পিড উঠতেছে, এতক্ষণ স্পিড উঠে না আমি খেয়ালই করি নাই, তার মানে 3 কিলোমিটার আগেই ছিল, টেস্ট রাইড দিছিল ওইটা, আর হচ্ছে ফ্যাক্টরিতে কোয়ালিটি চেক দেয় না টেস্ট রাইড ওইটা, আর বাকিটা হচ্ছে এই যে আমি 3 কিলোমিটার 4 কিলোমিটার কালকে চালাইছি। এর জন্যই বলি আমার বাসা থেকে সাওয়ারির দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটারের মতন, তো সেখানে আমার 3 কিলোমিটার কেমনি উঠলো, তারপরে সকালে চালাইলাম প্রায় হাফ কিলোমিটারের মতন, তার মানে আমার 5 কিলোমিটার ওঠার কথা না। এবার ঘটনা পাইলাম, ভাগ্য ভালো চোখে পড়ছিল, নতুন বাইক তো এতটা এক্সাইটেড যেটা খেয়ালই করি নাই যে আমার স্পিডোমিটার উঠতেছে না। এটা যখন কোয়ালিটিতে যে টেস্ট রাইড দেওয়া হয় তখন কিন্তু স্পিডোমিটার সেন্সরটা লাগানো থাকে। আমি যখন হোন্ডাতে ছিলাম বাংলাদেশে তখন আমরা এই কাজটা করতাম কি, ওটা লাগানো থাকতো তখন। টিগারেরটা তো সামনের চাকায় থাকে, এর জন্য ওইটা খোলা একটু মুশকিল, ওটা লাইনটা মিটারের ভিতরে থাকে, বাট যেটা লাইনটা খোলা ইজি ওইটা আমরা খুলে দিতাম। তো এটা ওই সময় হচ্ছে লাগানো থাকে, কারণ টেস্ট আসলে মিটার কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য ওটা লাগানো থাকে। পরবর্তীতে হচ্ছে চেক কমপ্লিট হইলে ওটা খুলে দেওয়া হয়, এটাই নিয়ম। এই বাইকটা ডুয়েল পারপাস বাইক হইলেও এটার যে টায়ারটা, আমাকে ফুল অফরোডে যাইতে হলে, কাদার ভিতর যাইতে হলে এই টায়ারটা পরিবর্তন করতে হবে। এই টায়ার নিয়ে আমি অফরোডিং করতে পারবো না, হালকা পাতলা করতে পারবো, বাট কাদার ভিতরে রিস্ক হয়ে যাবে। অলরেডি বালির ভিতরে তাই টেস্ট করা হয়ে গেল। তবে এটা অন রোডে খুব ভালো পারফরমেন্স দিবে এই টায়ারটা, কিন্তু আমাকে যেটা লাগাইতে হবে সেটা হচ্ছে 60% হবে অফ রোড, 40% হবে অন রোড। কিন্তু এখন আছে 60% অন রোড, 40% অফ রোড, মানে আমাকে অফ রোডের রেশিওটা বাড়াই নিতে হবে। তাহলে যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরিং তো ওটা বাড়াইলে পরে যদিও হাইওয়েতে হালকা বিরক্ত লাগবে স্পিডিংয়ের ক্ষেত্রে, কিন্তু এটার মজাটা পাওয়া যাবে যখন অফ রোডে যাবো তখন। যাই হোক, অলরেডি এখনই যদি বাইক নিয়ে সব কিছু বলে দিই তাহলে কেমনে হবে। আমি খুবই খুশি, বুঝতেই পারতেছেন আমার কথাবার্তার ভয়েস শুনে। এখন আজকে সারাটা দিন ঢাকার ভিতরে, আমি জ্যামের ভিতর বাইক চালাই না, কিন্তু আজকে এটা সারাদিন চালাবো কারণ ভাল লাগতেছে খুব, নতুন বাইক, মনের ভিতরে একটা উত্তেজনা। আর কথা বলবো না আপনাদের সাথে, এই বাইকটা নিয়ে অনেক রিভিউ আপনারা পাবেন। আপাতত ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। এই ছিল আমার নতুন বাইক, এই ছিল আমার নতুন বাইকের ইতিহাস। অবশ্যই একটা অভিনন্দন আশা করি। বিদায় নিচ্ছি তাহলে, ভালো থাকেন, বাই বাই।